আচ্ছা, আজকের ক্লাসের শুরুতেই আমরা ট্রান্সলেশন থেকে শুরু করব, তারপর হচ্ছে কনভারসেশনে যাব। তো আপনাদের এই কনজুগেশন অফ ভার্বগুলো আমি একটু রিড আউট করতে চাই, আপনারাই পড়বেন। তো এখানে প্রথম থেকে এইগুলো পড়তে হবে এবং শুধু পড়লে হবে না, এখান থেকে বাক্য তৈরি করতে হবে। আমাকে কি সবাই শুনতে পারছেন? প্লিজ একটু বলবেন। আচ্ছা, প্রশ্ন করতে হবে আপনাদেরকে, এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। ইউ হ্যাভ টু মেক সাম কোশ্চেন, যেখানেই আমরা না বুঝবো সেখানে আমরা প্রশ্ন করবো। আর দেখেন, সবাই চিন্তা করে, আমরা দেখেছি গবেষণালব্ধ ফলাফল এটা, সেটা হচ্ছে আমরা যত যাই করছি না কেন কোনো কাজ হচ্ছে না। সবাই বলছে স্যার কথা তো বলতে পারছি না, কথা বলতে পারছি না। প্রথম কথা, একদিনে কথা বলা যাবে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, কথা বলতে গেলে আপনাদের প্রচুর কথা বলতে হবে। কথা বলা শিখতে গেলে কথা বলতে হবে। আমি আপনাদেরকে একটা ছন্দ বলেছিলাম, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। যেমন পানিতে না নেমে কখনো কেউ সাঁতার শিখতে পারে না, আর ইংলিশটা না বলে কেউ কখনো শিখতে পারে না। আমাদের প্রত্যেকের অনেক রকমের ম্যাটেরিয়ালস, গ্রামার বই, এই সেই অনেক কিছু আছে, কিন্তু আমরা তা সত্ত্বেও বলতে পারছি না। এখন আধুনিক যুগে কত সুন্দর সুন্দর স্ট্রাকচার, কত কিছু বের হচ্ছে, তাই না? তারপরও আমরা কথা বলতে পারি না। কেন পারি না? হোয়াটস দ্য মেইন রিজন? আমরা নিজেরা কথা বলি না। তো এখানে দেখেন ক্যাচ, আমি এই শীটটা তো প্রত্যেক দিন দেখাই, শেষের দিক থেকে একটু পড়ি আমরা। সিঙ্ক, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, জাহাজটি ডুবে যায়, জাহাজটি ডুবে গিয়েছিল, জাহাজটি ডুবে গিয়াছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা ভি টু পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে ভি3, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপলের ফর্মের ব্যবহারটা অনেকের কাছেই একটু ধোঁয়াশা থেকে যায়। কিসের ধোঁয়াশা থেকে যায়? আমরা এখানে বুঝতে পারি না যে এই বাক্যগুলো কিভাবে, কোথায়, কেমন করে আমরা করব, তাই না? আচ্ছা, দেখেন, ইম্পর্ট্যান্ট ক্লাসগুলোর দিনেই লোকজন কম থাকে। তো এই যে বাক্যগুলো আমরা তৈরি করব, সরি, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করব, যেমন, হ্যাঁ। তো দেখেন এখানে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করব। যেমন একটা রয়েছে, স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। আমি জমিটা ভাগ করি, তারা জমিটা ভাগ করেছিল, তারা ফলগুলো ভাগ করেছিল। তাহলে এই যে স্লাইড মানে হচ্ছে পিছলে যাওয়া, সিঙ্ক ডুবে যাওয়া, স্যাঙ্ক, বলেন তো, স্যাঙ্ক মানে ডুবে গিয়েছিল বা ডুবে গিয়েছিল, এইটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ওয়ার্ড দিয়ে কে পারবেন? SANK, স্যাঙ্ক, স্যাঙ্ক। The, the ship sank in the river. ইন দ্য রিভার, হ্যাঁ, ইন দ্য রিভার হয় না, ইনটু দ্য রিভার বা ইনটু দ্য রিভার ওয়াটার। হ্যাঁ, ইনটু মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, গ্লাসের ভিতরে, নদীর ভিতরে, পুকুরের ভিতরে, তখন ইনটু হবে। বিশেষ করে পানির ভিতরে হলে ইনটু হয়। হ্যাঁ, ইন, অন, টু, বাই, ফর, ফ্রম, এগুলো কে কোথায় বসে, এই প্রেপোজিশনের ব্যবহারটা আমাদেরকে সুন্দর করে জানতে হবে। আমার কথা শোনা যাচ্ছে? তো এখানে স্যাং দিয়ে আমি একটা সুন্দর বাক্য রচনা করতে পারি। দি শিপ দিয়ে আমি বলবো, তবে বলবো টাইটানিক সম্পর্কে। আমরা সবাই জেনেছি, শুনেছি, টাইটানিক জাহাজ একসময় পৃথিবীর সব থেকে বড় জাহাজ ছিল। তো যদি বলা হয় 1912 সালে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, এইটার ইংলিশ কে পারবেন? 1912 সালে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, কি হবে? হু ক্যান ডু ইট? The বলেন। Titanic ship হ্যাঁ, sank uh, into the কি বলবো স্যার তারপরে এখানে রিভার, দেখেন ইনটু দ্য রিভার টিভার বলা লাগবে না, আমি তো বলেছি ডুবে গিয়েছিল, শুধু স্যাঙ্ক ব্যবহার করবেন, এভাবে বলবেন, দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 2000, কি বলা যায়, 1912, তাহলে 2019, 2000 কি জানো, এটা 1912, অর্থাৎ 1912 সালে, 1912 দ্য টাইটানিক স্যাঙ্ক, টাইটানিক ডুবে গিয়েছিল। এখানে ইনটু দ্য ওয়াটার বলা লাগবে না, আমি তো বলিনি যে পানিতে ডুবে গিয়েছিল। আপনি যেমন বলছেন নদীতে ডুবে গিয়েছিল, সেক্ষেত্রে দিতে পারবেন ইনটু দ্য রিভার, ইনটু দ্য রিভার, কিন্তু এখানে দিতে হবে দ্য টাইটানিক স্যাঙ্ক, দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912, ইন যে সালটা হবে সেটা দিবেন। তো যাই হোক, in এখান থেকে, হ্যাঁ, 1912. 1912। এই যে বাক্যগুলো এখান থেকে আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব? এই ওয়ার্ডগুলো দেখে দেখে তৈরি করব। আপনারা এটা অনেক দিন থেকে পড়ছেন, তাই না? আমি দিচ্ছি আরো অনেক শীট আছে এই কনজুগেশন অফ ভার্বের, কিন্তু এইগুলো দিয়ে নিজে নিজে বসে বসে বাক্য করতে হবে। দেখেন, একটা কথা মনে মনে আপনারা কি বিশ্বাস করেন? করতেই হবে কথাটা, সেই কথাটা হচ্ছে, আমি যত ভালো পড়াই না কেন, আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি। এখানে অনেকেই আমার সঙ্গে লেগে আছেন অনেক দিন থেকে, বিশেষ করে এই প্রাইভেট ক্লাস 05 10টার ব্যাচে হোসনেয়ারা আপা অনেকে যুক্ত রয়েছেন অনেক দিন থেকে। আমার কিন্তু একটা টেনশন, চিন্তা কাজ করে কিভাবে আমি স্টুডেন্টদেরকে যারা ভর্তি হয়েছেন আপনাদের শিখাবো। তো সেই চিন্তা, সেই টেনশন থেকে আমি কিন্তু বিভিন্ন পদ্ধতি সোহাগ স্যার আমরা বের করি। তো এই যে আধুনিক পদ্ধতি, দেখেন এখানে আপনাদের
যে শিটগুলো আমি দেখাচ্ছি, আজকেও দেখাবো, এইভাবে এর পরেও যদি না পারি, তো এর পরও আমরা পারতেছি না। কেন পারতেছি না? প্রথম কথা, আমরা সময় দিই না। সবাই সত্য করে বলেন কতটুকু আপনি সময় দেন, হিসাব করে দেখেন। বেশি সময় আপনি দেন না। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমার টেনশন করলে কাজ হবে না, আপনাকেও টেনশনের ভিতরে পড়তে হবে যে স্যার যখন চেষ্টা করছে, আমাকেও তো একটু শেখার জন্য চেষ্টা করতে হবে, ওই যে সাঁতার শেখার মতো। তো যাই হোক, এখানে এইগুলো দিয়ে আপনারা বাক্য করবেন। দেখেন, ইংরেজি শিখতে গেলে যে কোনো জিনিস শেখার প্রতি ইউ শুড হ্যাভ অ্যান এনথিওজিজম, অর্থাৎ আগ্রহ, যেটাকে ইংলিশে আরেকটা সিনোনিম বলে আর্জ। আর্জ মানে হচ্ছে তীব্র তাড়না। হ্যাঁ, মনে করেন আপনি অফিসে যান, স্কুল করেন, কলেজে চাকরি করেন, যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে জব করেন, আপনার কিন্তু একটা তাড়া থাকে, রাত্রে ঘুমানোর সময় অ্যালার্ম দিয়ে রাখেন যে আমার জন্য সকালে উঠতে দেরি না হয়। ইংরেজি শেখার প্রতিও এরকম একটা আর্জ, এনথিওজিজম, থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর লার্নিং ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু থার্স্ট ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি ইংরেজি ভাষাটা শিখতে চান, থার্স্ট ফর মানে হচ্ছে তৃষ্ণা। আমরা একটা গল্প পড়েছিলাম, দ্য থার্স্টি ক্রো, তৃষ্ণার তো কাক, তাই না? ওই যে নুড়ি পাথর ফেলে ফেলে জল উপরে উঠিয়ে নিয়ে এসেছিল কলসির ভিতর থেকে। তো এখানে যেহেতু তার তৃষ্ণা লেগেছে, তাকে কিন্তু আপ্রাণ চেষ্টা করতে হবে। টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর অর্থাৎ সে কিন্তু ফ্যাসিলিটি দিয়ে দেয়, সেই টিচার কিন্তু পড়ে দেয় না। টিচার কি পরীক্ষার খাতায় লিখে দেয়? দেয় না। চাকরির খাতায় কি লিখে দেয়? দেয় না। তো যাই হোক, এখানে আপনারা কিন্তু এইগুলো দিয়ে, আমি কি বলি, আপনি যে কোনো একটা আর্টিকেল বের করবেন গুগল থেকে, বা আপনি একটা ইংলিশ বই পড়তেছেন, নোভেল বা যে কোনো একটা ইংরেজি বই হাতে নিয়েছেন, এবার ওই বইয়ের বাক্যগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যে ওই বাক্যটা, একটা বাক্য আপনি পড়লেন, ওই বাক্যটা মূলত কোন প্রকার টেন্স, ওইখান থেকে প্রত্যেকটা বাক্য কোনটা কোন প্রকার। এই যে দেখেন, আই ওয়েন্ট টু ইয়োর হোম, এই যে একটা বাক্য যদি বলি, আই ওয়েন্ট টু ইয়োর হোম, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স অ্যানালাইসিস করা শিখতে হবে। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, দেখেন এখানে আই কোন পার্টস অফ স্পিচ, ওয়েন্ট কোন পার্টস অফ স্পিচ, এগুলো বলতে হবে। কে বলতে পারবেন বলেন তো? আমরা ইনস্ট্যান্ট কিভাবে পড়বেন বলেন? আই হচ্ছে প্রোনাউন, কি হবে? আচ্ছা, আগে বলেন বাক্যটা কোন টেন্সে আছে? থ্যাংক ইউ, পাস্ট ইনডেফিনিট, আই ওয়েন্ট টু ইয়োর হোম। এই বাক্যটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? I'm going to your home. নো, আই I ওয়াজ was গোয়িং, going. আই ওয়াজ গোয়িং টু ইয়োর হোম। ইয়োর হোম, এই বাক্যটার পাস্ট পারফেক্ট কি হবে? আই হ্যাড Gone to your home. থ্যাংক ইউ। এই যে দেখেন, পরিবর্তন ঘটানো, এইটা নিজেরা করতে হবে নিজ দায়িত্বে। আপনি একটা বই হাতে নিয়ে সেই বইয়ের যে কোনো পৃষ্ঠা আপনি বের করবেন, পেজ, তারপর ওইখান থেকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে। এই যে একটা বাক্য প্রথমে বললাম, বাক্যটা কোন টেন্স, বলেছেন পাস্ট ইনডেফিনিট, সঠিক বলেছেন। এরপর আসতে হবে এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, আই কোন পার্টস অফ স্পিচ, ওয়েন্ট কোন পার্টস অফ স্পিচ, টু, ইয়োর হোম। এই ওয়েন্ট বলেন তো কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। কি হবে? ভার্ব। তাহলে ওয়েন্টের তিনটা ভার্ব ফর্ম বলতে হবে, এই পাঁচটাই বলতে হবে, গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। এরপর হচ্ছে গোয়িং, আরেকটা হচ্ছে গোজ। থার্ড পারসন ফর্ম কি হবে বলেন? গোজ। থার্ড পারসন ফর্ম কি হবে? গোজ। দেখেন, আমি কিন্তু আমার সর্বস্ব উজাড় করে দিয়ে, সোহাগ স্যারও সেইভাবে পড়ায়। আপনাদের ব্যর্থতা নাকি আমাদের ব্যর্থতা, বলেন কোনটা এখানে যাই হোক, তো ব্যর্থতা। সময় দিতে পারতেছি না আসলে। হ্যাঁ, হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। লিপিকা দিদি ঠিক বলেছে যে আমরা সময় দিতে পারছি না। তো সময় সময় দিতে হবে। দেখেন, আসলে এখানে সবাই জব করেন, আপনারা কম বেশি আমি জানি জব করেন বা সাংসারিক বিভিন্ন কাজকর্ম করতে হয়। তো এর ভিতর থেকে আপনাকে সময় বের করে নিতে হবে। আপনি ফ্রি টাইম কোনো দিন পাবেন না। আপনি কি ভাবছেন যে আমি ছুটির দিনে, রমজান মাসে 1 মাস ছুটি থাকবে, আমি ওই সময় ইংলিশটা শিখবো? নো, ইটস ইউর রং আইডিয়া। আপনাকে এর ভিতর থেকে সময় বের করতে হবে। আপনি অফিসে যখন লাঞ্চ টাইম, তখন আপনাকে 5 মিনিট সময় বের করতে হবে। আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় 5 মিনিট, 10 মিনিট সময় বের করতে হবে। অনেকেই দেখছি যে আমি যে প্রেজেন্টেশন তৈরি করতে বলেছিলাম অন ক্যামেরায়, অনেকে পাঠিয়েছেন। এটা আপনার ভুল হোক, কিন্তু ভুল একটা বিষয় বিশ্বাস করেন, আপনাকে একটা ইংলিশে প্রবাদ রয়েছে, প্রভাব, স্টার্টিং ইজ হাফ ডান। যে কোনো কাজ শুরু করতে হয়, এবং পারফেক্টলি কোনো কাজ আপনি একেবারে নিরিবিলি হয়ে শুরু করবেন, এটা কখনো হয় না। একটা কথা আছে না বাংলাতে, ঝড়ের ভিতরে আম কুড়াতে হয়, শুনেছেন? তো এইভাবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। এখানে আপনারা সবাই কর্মজীবী, এর ভিতর থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমি কত ভালো ভালো ইদানিং শীটপত্র আপনাদেরকে প্রোভাইড করছি, এরপরও আপনারা পারছেন না, তো পারতে হবে। আমি যেমন চেষ্টা করছি, আপনারাও এখানে আসলে অনেক, আমি যতই বলি না কেন হয় না, কিন্তু হওয়াতে হবে। ছুটির দিনগুলোতে বা আপনি একটা টাইম বের করবেন 24 ঘন্টার ভিতরে, মিনিমাম 30টা মিনিট আপনাকে ইংলিশের পিছনে দিতে হবে সর্বনিম্ন। আর আমার ক্লাস তো আপনারা করবেনই।
তো যাই হোক এখানে কি বললাম, সিস্টেমগুলো বলে দিচ্ছি, এগুলো ফলো করবেন। ইউ হ্যাভ টু ফলো দিস রুলস ফর লার্নিং ইংলিশ। আই ওয়েন্ট টু ইয়োর হোম, আমি তোমার বাসায় গিয়েছিলাম। আই প্রোনাউন ওয়েন্ট ভার্ব। টু কোন পার্টস অফ স্পিচ কে বলবেন? প্রেপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন, ধন্যবাদ। ইয়োর কোন পার্টস অফ স্পিচ? Your pronoun. Possessive. পজেসিভ প্রোনাউন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হোম কোন পার্টস অফ স্পিচ? Noun. হোম, হোম কি নাউন হবে? Yes, sir. হোম মানে বাড়ি, হ্যাঁ, কিন্তু এটাকে অ্যাডভার্ব বলছে। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, অ্যাডভার্বের অনেক প্রকার ধরন রয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম। তো যাই হোক এটা হচ্ছে অ্যাডভার্ব হোম। হ্যাঁ, আর এই অ্যাডভার্বের আগে সাধারণত টু বসে না, মনে রাখবেন। এই জন্য অনেকে লিখে ফেলে যে আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং টু হোম। এই হোমের আগে কখনো ভুলেও টু দিবেন না, অ্যাডভার্বের আগে টু বসে না। আই এম গোয়িং হোম হবে, কি হবে? আই অ্যাম গোয়িং হোম। হ্যাঁ, কিন্তু আবার স্কুল বললে ওর আগে টু দেওয়া যায়, কারণ স্কুলটা এখানে কিন্তু নাউন হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখানে কি বলছে যে ইয়েস্টারডে ইভিনিং আই ওয়েন্ট টু 21শে বইমেলা। এইভাবে প্রত্যেকটা বাক্য আপনারা কিন্তু অ্যানালাইসিস করে করে পড়বেন। তো যাই হোক, আমি ক্লাসের শুরুতেই এইটা দেখালাম, এইভাবে আপনারা পড়বেন। এই কনজুগেশন অফ ভার্বগুলা আপনারা শুধু মুখস্থ করে রেখে দিবেন না, এখান থেকে নতুন নতুন বাক্য করবেন। ভার্ব, যে কোনো ওয়ার্ড মনে রাখার সব থেকে ভালো পন্থা হচ্ছে ওই বাক্য, ওই ওয়ার্ডটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। ডিগ, ডাগ, ডাগ। ফিড, ফেড, ফেড। ফাইট, ফট, ফট। এই ফাইট মানে যুদ্ধ করা, লড়াই করা, এইটা দিয়ে বাক্য করবেন। যাই হোক, এই পর্যন্ত যা বোঝালাম সবাই মনে হয় বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেক কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। সবাই ক্লাসটাতে রেগুলার জয়েন করবেন। হ্যাঁ, দেখেন 5 জন ছিলেন 7 জন হয়েছেন। নাহিদা আপা শুনতে পারছেন? সবাই কথা বলবেন প্লিজ একটু। থ্যাংক ইউ। তো এইবার আমি আপনাদেরকে গত ক্লাসে একটা বিষয় দেখিয়েছিলাম, সেইটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আমি শুরু করব। জাস্ট ওয়েট এ মিনিট। অনেক কিছু সংগ্রহ করে আপনাদেরকে তুলে দিচ্ছি ইংরেজি সহজে শেখার জন্য। আপনাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে। দেখেন, আমি এই প্রোনাউন্সিয়েশনগুলো একটু শিখিয়েছিলাম, এটা অনেক দিন ধরে শিখাচ্ছি। হ্যাঁ, এইগুলো আপনারা একটু দেখবেন। এখানে 10টা লেটার বা বর্ণের প্রোনাউন্সিয়েশন খুব বেশি করে শিখবেন। এই, যেই, খেই, ঔ, ফি, ফি, কিউ, কিউ, টি, এফ, এফ, ভি, জি অর জেড, জি, জেড। কারো পাশে শব্দ হচ্ছে, প্লিজ নিজ দায়িত্বে মিউট করে রাখবেন, এই শব্দটা যেন না আসে, কথা বলার সময় আনমিউট করবেন। জেড, জেড অর জি, যেমন জুম, জু, জন, জন, জুলজি, জুলজি, প্রাণীবিদ্যা। যাই হোক, এইভাবে কিন্তু এগুলো পড়বেন। এরপর পড়ার পরে, যেমন এখানে আমি পি বলিনি, পি কে আমরা বেশিরভাগ জায়গায় ফ বলবো। ওষ্ঠ বা ঠোঁট, ধ্বনি বা দুই ঠোঁট দিয়ে উচ্চারিত হবে। দুইটা ঠোঁট একসঙ্গে করেন, আগে সবাই একসঙ্গে করেন, করেছেন? এরপর বলতে হবে ফেন, ফেন, পিপল, পিপল, পাবলিক, পাবলিক, ফেইফার, ফেইফার। অর্থাৎ দুইটা ওষ্ঠ বা ঠোঁট এক জায়গায় করতে হবে। এইবার আপনাকে বলতে হবে পি সাউন্ড। শব্দের শুরুতে পি থাকলে পি এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো হবে। এখানে পারভিন আপা ক্লাস করছে, আপা সম্ভবত এই মাসে কোরিয়াতে চলে যাচ্ছে, কোরিয়া থেকে উনি আবার ক্যানাডাতে মুভ করবে। তো উনি বললেন যে স্যার আমাকে এই প্রোনাউন্সিয়েশনটা শিখাবেন ভালো করে। এই প্রোনাউন্সিয়েশন শিখতে গেলে আমাদের এইগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে। ক্যানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখানে ইংরেজি বলা হয়, দোকানে গিয়ে বলবেন প্লিজ গিভ মি এ পেন্সিল। দোকানদার পেন্সিল উচ্চারণ করলে দিতে পারবে না, বুঝবে না। কি বলতে হবে? ফেনশল, Pencil. ফেনশল, ফ্যান্ট, ফ্যাশ, ফেন। আমরা বলি প্লিজ গিভ মি এ পেন, দিস ইজ এ পেন, নো, দিস ইজ এ ফেন, দিস ইজ এ ফেন, ফেন, আই গিভ আ ফেন, আই নিড আ ফেন, প্লিজ গিভ মি আ ফেন। পসিবল, ফাওয়া, প্লান্ট, পেপার, ফ্রো, ফিস। তবে এখানে শব্দগুলো কিছুটা ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয়েছে। পেপার, এটাকে ব্রিটিশরা বলছে ফেইফা, ফেইফা। দেখেন, আমেরিকায় না যেও আমেরিকানদের মতো কথা বলা যায়। আমাদের দেশে অনেকেই ইউটিউবে দেখবেন এই অ্যাকসেন্টটার উপরে প্রচুর চেষ্টা করেছে, অনেকে আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না, এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আবার অনেক শাখা আছে। কেউ গ্রামার ভালো পারে, কেউ অনেক ভোকাবুলারি জানে, কেউ ইংলিশে কথা বলতে পারে, আবার কেউ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারে, কেউ ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারে। ইউনিভার্সিটিতে ইংলিশে যখন অনার্স পড়া হয় তখন অনেকগুলো বিষয় শেখানো হয়। এখানে লিটারেচার থাকে, কেউ আছে লিটারেচারে খুব ভালো, পাশ্চাত্য দেশের যে সংস্কৃতি, লিটারেচার, অর্থাৎ এক একটা সাইড এক এক দিকে চলে গেছে। সবগুলো সাইড একত্রিত করে পড়া অনেক কঠিন। তো আমাদেরকে কি করতে হবে? কথা বলা শিখতে হবে। পাশাপাশি আমরা যদি কেউ নেটিভদের দেশে যেতে চাই, ইংল্যান্ড, আমেরিকায়, আমাদেরকে এই উচ্চারণগুলো একটু সঠিক করে যেতে হবে।
আপনি যখন আইএলটিএস দিবেন তখন অটোমেটিকলি আপনাকে এটা প্রস্তুত করিয়ে দেওয়া হবে। তো কি বলছে? ফেনসল, ফার্টি, ফলিসি, ফেইড, ফোয়েম, প্রাইম, প্রেস্টিজ, পলিটিক্স, ফ্লেই, ফ্লেইয়া, ফান্স, ফাফাম, ফপিউলা, ফকেট, ফার্ট। দেখেন আমরা পার্ট বলি তাই না, যে সে দ্বিতীয় পার্ট এফসিপিএস প্রথম পার্ট পাশ করেছে, নট পার্ট। এটা কি বলতে হবে? ফাট, ফাট, পারফেক্ট, পারফেক্ট, ফ্যাশন, প্র্যাকটিক্যাল, ফ্লিজ, ফ্লিজ, ফাস্ট, প্লান্ট, ফেইফা, ফো, পাবলিক, ফেসিফিক। এই শব্দগুলো আপনারা পড়বেন, বহুদিন থেকে পড়াচ্ছি, এগুলো এখানে সময় নষ্ট করব না। টি দিয়েও রয়েছে এখানে, ঠল, ঠাউন, টেইবল, টেক্সট, এগুলো কে পড়তে পারেন না? এগুলো একবার একটু পড়েন তো দ্রুত। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়েন। Tall, town, table, text, ten, হ্যাঁ peon, হ্যাঁ empty, হ্যাঁ top, tower, travel, teaching, training, tips, হ্যাঁ trend, হ্যাঁ patch, হ্যাঁ toxic, হ্যাঁ trust, হ্যাঁ tendency, টেন্ডেন্সি, হ্যাঁ towel, হ্যাঁ twin, হ্যাঁ terrible. হ্যাঁ টুইন টেরিবল, টুইন টেরিবল। থ্যাংক ইউ নাহিদ আপা, অনেক ভালো পড়েছেন। তো এইভাবে আপনারা এই শীটটা আমি গ্রুপে দিয়ে দিব, এখান থেকে পড়বেন। হ্যাঁ, এরপর কি বলছে দেখেন। আচ্ছা, আর অনেকে বলছিলেন ওই ভিডিও দেখা যাচ্ছে না, আমি ওটা ঠিক করে ফেলেছি, আজকে থেকে ভিডিও দেখতে পারবেন, মানে ক্লাস রেকর্ডগুলো, সমস্যা হবে না। এরপর দেখেন কিউট, ক্লিন, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল, ক্লোজড, কিবোর্ড, কিক, ক্যাঙ্গারু, কিংডম, কি, কিস, কুইন, কোয়েশ্চেন, কোয়াটা, কোয়েল, কোয়ারেল, কুইক। অর্থাৎ সি কে কিউ, সি কে কিউ এর উচ্চারণটা হবে খ। যাই হোক, আমি গত ক্লাসে এইগুলো কিভাবে কি করবেন এখানে দেখিয়েছিলাম, 12টা মাসের নামও দেখিয়েছিলাম। আমরা জানুয়ারি বলি জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, মার্চ না কিন্তু, মার্চ, এপ্রিল, মেই, মেই, জুন। আচ্ছা, এগুলো পড়বেন। এরপর দেখেন এখান থেকে বাক্য করা দেখিয়েছিলাম, এখানে আমি আর দাঁড়াবো না, পরের দিকে চলে যাচ্ছি। আমি একজন ছাত্র, মাই স্টুডেন্ট, এগুলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন। কি বললাম? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন। স্যার এগুলো একটু পিডিএফ করে দিয়েন। কেন পিডিএফ দেয়? আপনি পান না? আমি তো গ্রুপে দিয়ে দেই। আমি যে বলছিলাম না পেলে সাথে সাথে বলবেন, আমি তো সবাইকে দিয়ে দেই সবসময়, আমার কাজই তো এইগুলা নিয়ে। আপনি আমার হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন, এগুলো পিডিএফ গ্রুপে দিয়ে দেই। আর গ্রুপে যুক্ত থাকলে সে পাবেন, আর গ্রুপে যুক্ত না থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিব, লিঙ্কে জয়েন করলেই আপনি গ্রুপে চলে আসবেন। আমি একজন ছাত্র, মাই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। শুধু এখানে এম এর পরিবর্তে, এম এর পরিবর্তে, এম এর পরিবর্তে অজ দিয়েছি। আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ ড্রাইভার, আই ওয়াজ এ পাইলট, হি ওয়াজ এ পাইলট, হি ওয়াজ এ ডক্টর। এইভাবে এই যে আমি দেখেন কত সহজে পরিবর্তন করে করে কথা বলছি এক নিঃশ্বাসে। এইভাবে আপনি যখন পারবেন তখন ইংলিশ ঠিক যেভাবে আপনি শিখতে চাচ্ছেন সেইভাবে আপনি শিখে যাবেন। আমি একজন ছাত্র হব, তুমি একজন ছাত্র হবে, রহিম একজন ছাত্র হবে, কে ছাত্র হবে, কারা ছাত্র হবে। তাহলে এইগুলো আপনারা একটু দেখবেন, এখান থেকে আমি পড়িয়েছিলাম, আমি একটু নিচের দিকে চলে যাই। এই একটা শীট অনেক লম্বা, এটা পড়াতে দেখেন 2-3 দিন লেগে যাচ্ছে। ভালো কিছু বিষয় আছে, আমি একটু দেখাতে চাই। আর ক্লাস মিস করবেন না, হ্যাঁ, যথাসম্ভব ক্লাস করার চেষ্টা করবেন। আমি একজন ছাত্র, মাই স্টুডেন্ট, আমার বাবা একজন ডাক্তার, মাই ফাদার ইজ আ ডক্টর। আমাদের স্কুল বড়, আওয়ার স্কুল ইজ বিগ। শিক্ষকরা খুব সহায়ক, দ্য টিচার্স আর ভেরি হেল্পফুল। এখানে কি বলছে? এখানে বলছে যে সেলফ ইন্ট্রোডাকশন, ফ্যামিলি, স্কুল অর কলেজ। সেলফ ইন্ট্রোডাকশন এই লাইনে রয়েছে, ফ্যামিলি এই লাইনে রয়েছে, স্কুল অর কলেজ। কৃষ্ণা দিদি এগুলো পড়েন। আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট এ টিচার, আমি একজন শিক্ষক নই। আম ফ্রম ঢাকা, আমি ঢাকার বাসিন্দা। আম হ্যাপি টুডে, আমি আজ খুশি। আম সাইডে কি? কোনটা বলেন? আম আম রে এ আর ই এ রেডি। আই অ্যাম সাপোর্টিভ, আই অ্যাম, ও, দি লাইব্রেরি ইজ ফুল অফ বুকস, এটা। না, সেলফ ইন্ট্রোডাকশনের নিচে ও, এটা। সেলফ ইন্ট্রোডাকশন। ও, এটা সরি আমি ভুল হয়েছে, খুশি। আই অ্যাম রেডি। হ্যাঁ, আই অ্যাম রেডি ফর দ্য ক্লাস। থ্যাংক ইউ। হুম, মাই ব্রাদার ইজ গুড অ্যাট ফুটবল। হ্যাঁ, মাই ব্রাদার ইজ গুড অ্যাট। ডক্টর, হুম, আমার বাবা একজন ডাক্তার। মাই মাদার ইজ এ কাইন্ড ওম্যান, হ্যাঁ আমার মা একজন দয়ালু মহিলা। মাই প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ, হ্যাঁ আমার বাবা আর মা খুব সহায়ক। হ্যাঁ মাই সিস্টার ইজ এট স্কুল নাও, হ্যাঁ এখন স্কুলে আছে।
My brother is good at football. আমার ভাই ফুটবলে ভালো। Our school is big. আমাদের স্কুল বড়। The teachers are very helpful. শিক্ষকরা খুব সহায়ক। The library is full of books. লাইব্রেরি বইয়ে পরিপূর্ণ। The classroom are clean. শ্রেণীকক্ষগুলো পরিষ্কার। The playground is large. খেলার মাঠ বড়। দ্য প্লেগ্রাউন্ড ইজ লার্জ, খেলার মাঠ বড়। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আমরা এই বাক্যগুলো সবসময় আমাদের মুখে বলবো। আমরা তো ফ্লুয়েন্টলি বলতে পারছি না, বা আমরা সেই পর্যায়ে যেতেও পারিনি, তবে ছোট ছোট বাক্যগুলো স্টুডেন্টদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, ফ্রেন্ডদের সাথে, যাদের সাথে মোটামুটি বলা যায়, ছোট ছোট বাক্য বলতে হবে। আই এম হাংরি নাও, প্লিজ গিভ মি সাম ফুড। হ্যাঁ, আই এম থার্স্টি নাও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এইগুলো মুখে ইংরেজি রাখবেন, দেখবেন ইংরেজিটা শিখে গেছেন। আমরা কি বাংলা গ্রামার জেনে বাংলা ভাষা শিখেছি? নো। আমরা কিন্তু সাবকনসাস মাইন্ডে, অবচেতন মনে শুনতে শুনতে শিখে গেছি। কয়জন লোক বাংলাদেশি আমরা বাংলা গ্রামার জানি? ঠিক তদ্রূপ নেটিভ স্পিকার যারা, আমরা যতটা ইংরেজি গ্রামার জানি, তারা কিন্তু তার সিটা ফোটাও জানে না। এই জন্য আমাদেরকে গ্রামার জানতে হবে, জেনে ওই গ্রামার দিয়ে, ওই রুল দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। আমি একজন ইঞ্জিনিয়ার, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। আমার বস বন্ধু সুলভ, মাই বস ইজ ফ্রেন্ডলি। অফিস আমার বাড়ির কাছে, দ্য অফিস ইজ নিয়ার মাই হোম। দ্য অফিস ইজ, দেখেন এখানে ছোট্ট একটা বিষয় বোঝাই, অফিস আমার বাড়ির পাশে, এইটা লিখলে তো পারতো, অফিস ইজ নিয়ার মাই হোম। এখানে একটা দা কেন দিল? কারণ বলছে এখানে নাউনের আগে স্বাভাবিকভাবে শুরুতে একটা আর্টিকেল দিতে হয়, এই জন্য দ্য অফিস ইজ নিয়ার মাই হোম। হ্যাঁ, যদি বলা হয় আমার বাড়ির পাশে একটি অফিস, তখন হতো এ অফিস ইজ নিয়ার মাই হোম, অ্যান অফিস ইজ নিয়ার মাই হোম। আমার সহকর্মীরা পরিশ্রমী, মাই কলিগস আর হার্ড ওয়ার্কিং। সে খবরের কারণে দুঃখিত, সে ইজ স্যাড বিকজ অফ দ্য নিউজ। সে খবরটির কারণে দুঃখিত। তো এখানে দেখেন অনেক বিষয় দিয়েছি, ফিউচার প্ল্যান, ওয়েদার, হেলথ। হ্যাঁ, কিন্তু আমি মূল্যবান একটা জিনিস দেখাতে চাচ্ছি আজকে, এগুলো আপনারা একটু নিজে নিজে পড়ে নেবেন। ইমোশনস অ্যান্ড ফিলিং, আমি খুশি, সে দুঃখিত, তারা উত্তেজিত, সে রাগান্বিত। আমি একজন কলেজ ছাত্র, কি বলছে? আমি একজন কলেজ ছাত্র। আচ্ছা, এগুলো সবাই একটু পড়বো যারা এখানে আছেন। প্রথমে লীলা আপা একটু পড়বেন প্লিজ। মানিক ভাইয়া অনেকদিন পরে জয়েন করেছেন, ছেলেরাও পড়বেন, সবাইকে কথা বলতে হবে। এগুলো পড়েন। আমি খুশি, আম হ্যাপি। সে দুঃখিত। আমি খুশি। She is sad. সে দুঃখিত। They are excited. তারা উত্তেজিত। He is angry. সে রাগান্বিত। তারপর এই ডান পাশের এই লাইনটা পড়েন। হুম, কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, আমি একজন কলেজের ছাত্র। হুম, She is a brilliant student. সে একজন মেধাবী ছাত্র। হুম, They are new students. তারা নতুন ছাত্র। He is a good learner. সে একজন ভালো শিক্ষার্থী। হুম। সে I am একজন a ভালো। হুম, resident of Dhaka. আমি হুম, ঢাকার বাসিন্দা। হুম। সে একজন গ্রামবাসী। They are city, এটা কি? Dwellers. হ্যাঁ, এটা হবে ডুয়েলার। ডুয়েলার মানে হচ্ছে বাসিন্দা, তারা শহরের বাসিন্দা। দে আর সিটি ডুয়েলার্স, সিটি ডুয়েলার্স। হ্যাঁ, সে একজন পর্যটক, হি ইজ আ ট্যুরিস্ট, সে একজন পর্যটক। আমি ঢাকার বাসিন্দা, আই অ্যাম আ রেসিডেন্ট অফ ঢাকা। আমি খুলনার বাসিন্দা, আই অ্যাম এ রেসিডেন্ট অফ খুলনা। আমি যশোরের বাসিন্দা, আমার রেসিডেন্ট অফ যশোর। এবার বলতে হবে কোয়ালিটিস, হেলথ অ্যান্ড কন্ডিশন, সোশিয়াল রুলস। আমি আত্মবিশ্বাস, আই এম কনফিডেন্ট, সে ভদ্র, হি ইজ পোলাইট, তারা সাহসী। দেখেন এই যে বাক্যগুলো এখানে দিয়েছি, প্লিজ এই বাক্যগুলো আমি দিয়েছি, এই বাক্যগুলো কিন্তু যেন তেন বাক্য না। প্রত্যেকদিন আমরা এগুলো বলা লাগে, বলার প্রয়োজন পড়ে। আমি সুস্থ, আই এম হেলদি। আমি অসুস্থ, আই এম সিক। সে অসুস্থ, হি ইজ সিক, শি ইজ সিক। করিম অসুস্থ, করিম ইজ সিক। তারা শক্তিশালী, দে আর স্ট্রং। তারা দুর্বল, তারা অলস, দে আর লেজি। দে আর উইক, সে দুর্বল, হি ইজ উইক। তারা দুর্বল, দে আর উইক। আমরা দুর্বল, উই আর উইক। অর্থাৎ সাবজেক্ট বারবার বিভিন্ন সাবজেক্ট এনে বসাতে হবে, অবজেক্ট এনে বসাতে হবে, ভার্বও পরিবর্তন করতে হবে, কিন্তু রুলটা ঠিক থাকবে। আমি বারবার আপনাদেরকে এইটা বোঝাতে চাই, সেটা হচ্ছে এক্সপ্লেইন করে করে, ব্যাখ্যা করে করে আমাদেরকে পড়া শিখতে হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ইউ ক্যান সি। ওকে, দেখেন এরপর কি বলছে, নেগেটিভ ইমোশনস ওয়ার কোয়ালিটিস।
আম স্যাড, আমি দুঃখিত, সে বিরক্ত, শি ইজ আপসেট, তারা রাগান্বিত, দে আর অ্যাংরি, সে ঈর্ষান্বিত, হি ইজ জিলাস, আমরা হতাশ, উই আর ডিসঅ্যাপয়েন্টেড, আমি দক্ষ, আমি স্কিল্ড, আমি দক্ষ, আমি স্কিল্ড, সে বিশ্বাসযোগ্য, শি ইজ রিলায়েবল, তারা উচ্চাভিলাষী, দে আর অ্যাম্বিশাস, মনে রাখবেন শব্দগুলো, অ্যাম্বিশাস মানে উচ্চাভিলাষী। সে দায়িত্বশীল, শি ইজ রেসপন্সিবল। এগুলো পড়বেন, এখানে অনেক দিয়েছি, আপনি 1-2 ঘন্টায় পড়ে শেষ করতে পারবেন না, কিন্তু এগুলো অনেক অনেক মূল্যবান। এগুলো পড়বেন। তারা খুলনায় আছে, আমি ঢাকায় আছি, সে রাজশাহী আছে, কে সিলেটে আছে, হু ইজ ইন সিলেট, কারা সিলেটে আছে, হু আর ইন সিলেট, হু ইজ ইন সিলেট, হু ইজ ইন সিলেট, কে সিলেটে আছে, কারা সিলেটে আছে। এই কারা এর কারণে হু এর পরে ইজ না হয়ে আর হলো, হু আর ইন সিলেট, হু আর ইন সিলেট। বারবার পড়বেন, একটা সেন্টেন্স বারবার বলবেন। ছোটবেলায় কি এইভাবে কখনো পড়েছেন? মাদ্রাসা লাইনে বা কিন্ডার গার্ডেন বা প্রাইমারিতে আমাদেরকে কিন্তু এইভাবে পড়ানো হতো। এইটা হচ্ছে বেস্ট ওয়ে, কারণ আপনি একজন ব্যক্তির নাম একবার শুনবেন, মনে থাকবে না। একটা সময় যখন প্রথম মোবাইল এসেছিল, আমরা অনেকের ফোন নাম্বার মুখস্থ করে রাখতাম, তাই না? এখন কি আর করি? করি না। তো এই একটা ফোন নাম্বার বা একজনের নাম একবার শুনলে মনে থাকে না, ওটা বারবার বলতে হয়। তদ্রূপ এই সেন্টেন্সগুলো বারবার বলতে হয়। আমি ভিতরে আছি, আম ইনসাইড, আম ইনসাইড। তুমি বাইরে আছো, ইউ আর আউটসাইড, ইউ আর আউটসাইড। তুমি বাইরে ছিলে, ইউ আর আউটসাইড, ইউ আর আউটসাইড। এইভাবে আপনারা পড়বেন। কি আমাকে শুনতে পারছেন? তো Yes, sir. এইভাবে সবাই পড়বেন। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি বাজারে আছি, আই অ্যাম অ্যাট দ্য মার্কেট। আমি বাজারে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট। আমি পার্কে আছি, আই অ্যাম ইন দ্য পার্ক। দেখেন এখানে আমরা প্রেপোজিশনটা আজকে বলছিলাম না, ওই যে কি জানি ইনটু এর ব্যবহারটা ভুল করেছিলেন, সেই প্রেপোজিশনের দিকে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি। এতদিন আমরা যেভাবে দেখেছি, এখন আরো সহজ করে দেখব। রুম মানে ঘর, হসপিটাল, লাইব্রেরি। আমি রুমে, আমি ঘরের ভিতরে আছি, আই অ্যাম ইন মাই রুম। আমি হাসপাতালে আছি, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। এখানে ইন হলো আর এখানে অ্যাট হলো কেন বলেন? আর একটু এটাই স্যার গতকাল থেকে আপনাকে জিজ্ঞেস করছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। হচ্ছে কলটা কেটে গেছিল। ইন, এট এবং অন, এই তিনটার ব্যবহার এবং পার্থক্য। থ্যাংক ইউ। দেখেন এখানেই দেখিয়ে দিচ্ছে, এখানে ইন আর অ্যাটের ব্যবহারটা দেখাই, সবাই শুনেন, উত্তর পেয়ে যাবেন। আই অ্যাম ইন মাই রুম, এখানে রুমের চারিপাশে দেওয়াল দেওয়া আছে, দরজা আছে, দরজা বন্ধ করে আমি রুমের ভিতরে চেয়ারে বা খাটের পরে বসে আছি, টেবিলের পরে, হ্যাঁ, বা আমি যে কোনো সোফায়। এই জন্য এখানে কোনো কিছুর মধ্যে বা ভিতরে হলে, মনে রাখবেন, কোনো কিছুর মধ্যে বা ভিতরে হলে ইন বসে। আই অ্যাম ইন মাই রুম, আই অ্যাম ইন মাই রুম। হ্যাঁ, আই ওয়াজ ইন মাই রুম, আই উইল বি ইন মাই রুম, আমি আমার রুমে থাকবো। আর অ্যাট কোথায় হবে? অ্যাটের বাংলাটা হচ্ছে এ অ তে, এ অ তে। এই যে হাসপাতালে বা হাসপাতালে তে, অর্থাৎ এখানে আরেকটু বুঝাই, অ্যাট মানে এ অ তে। যেমন হাসপাতালে, এখন হাসপাতালের ভিতরে আমি নাও থাকতে পারি, হাসপাতালের কোনো রুমের ভিতরে নাও থাকতে পারি, হাসপাতালের সামনে অনেক সময় খোলা মাঠ বা খোলা জায়গায় থাকতে পারি। এই জন্য ওই হাসপাতাল বাউন্ডারির ভিতরে ভিতরে বুঝালে অ্যাট বসবে। হ্যাঁ, এই দেখেন, বাবা বাড়িতে আছে, হোম মানে বাড়ি। একটু শুনবেন প্লিজ। হ্যাঁ, এটা অনেক আগে জানছিলাম, সেটা হচ্ছে যেমন বড় একটা ক্যাপিটাল সিটির মধ্যে নির্দিষ্ট একটা জায়গায়, ক্যাপিটাল সিটির মধ্যে ইন, আর নির্দিষ্ট একটা জায়গা হলে সেখানে হবে এট। আবার বলেন কথাটা, আবার বলেন, আবার বলেন কথাটা। যেমন ঢাকা এক, মিরপুর। হুম, না, আপনি যেটা বলছেন আপা, আর বলা লাগবে না, আর বলা লাগবে না, ওইটার ব্যাখ্যা আবার আলাদা। আলাদা বলতে কেমন? বড় জায়গার পূর্বে ইন, ছোট জায়গার পূর্বে অ্যাট। আমি ঢাকার মিরপুরে বাস করি বা মিরপুরে থাকি, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, অথবা আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, এটা বলতে পারবেন। কারণ ঢাকা শহর হচ্ছে অনেক বড় জায়গা, এই জন্য এখানে ইন বসেছে। আর মিরপুর হচ্ছে ঢাকা শহরের ছোট্ট একটা জায়গা, এই জন্য অ্যাট বসেছে। আমার বাসা খুলনার ডুমুরিয়া, আই লিভ ইন খুলনা অ্যাট ডুমুরিয়া। কিন্তু যখন আপনি বলবেন শুধু বড় জায়গা, আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ। কিন্তু এখানে আবার ইন মানে মধ্যে বা ভিতরে, আপনি যেটা বলছেন ওইটার ব্যাখ্যাটা হচ্ছে বড় জায়গার পূর্বে ইন, ছোট জায়গার পূর্বে অ্যাট। আর এখানে আই অ্যাম ইন মাই রুম, আমি রুমের ভিতরে আছি, ইন মানে মধ্যে বা ভিতরে, ইন মানে মধ্যে বা ভিতরে, কি হবে? ইন মানে মধ্যে বা ভিতরে। আমি তো প্রচুর কথা বলি, আমার সাথে আপনারা কথা বলবেন। কেউ কিছু বলছেন? কি বললাম? ইন মানে মধ্যে বা ভিতরে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন অ্যাট। অ্যাট মানে হচ্ছে এ অতে। অ্যাট, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল, আমি হাসপাতালে আছি। আই অ্যাম অ্যাট দ্য, দেখুন যেটা বলছিলাম মনে পড়ে গেছে। হোম, হোম আর হাউস, ফাদার ইজ অ্যাট হোম, বাবা বাড়িতে আছে। এখানে ইন কেন হলো না? হোম মানে বাড়ি, আর হাউস মানেও বাড়ি।
থ্যাংক ইউ। আরেকটু বলি, হোম মানে বাড়ি আর হাউস মানেও বাড়ি, কিন্তু হাউস মানে মূলত ঘর বুঝায়। আপনার যে বিল্ডিংটা রয়েছে টিন শেড হতে পারে, কংক্রিটের হতে পারে, শুধুমাত্র ওই ভবনটাকে হাউস বলা হচ্ছে। এই জন্য এখানে হাউসের পূর্বে আপনি ইন দিতে পারেন, কিন্তু ফাদার ইজ অ্যাট হোম, বাবা বাড়িতে আছে। এই হোম বলতে আপনার বাড়ির আশেপাশে যদি গ্রামের বাড়ি হয়, যদি পুকুর থাকে, গাছপালা থাকে, আশেপাশে রাস্তাঘাট থাকে, সব কিছু নিয়ে ওই বাড়ির চারিপাশে যা আছে এইটাকে বলা হচ্ছে হোম। এই জন্য এখানে হোমের আগে অ্যাড বসে, ফাদার ইজ অ্যাট হোম। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যাগুলো জেনে রাখবেন, মনে রাখবেন। তো এখানে আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল, আই অ্যাম ইন দ্য লাইব্রেরি, আই ওয়াজ ইন মাই রুম, আই ওয়াজ অ্যাট দ্য হসপিটাল, আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি। কত সহজ সহজ বাক্য। আমি রেস্টুরেন্টে আছি, আম অ্যাট দ্য রেস্টুরেন্ট, আম অ্যাট দ্য রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা রেস্টুরেন্ট না, এটা আপনি কিন্তু সঠিক উচ্চারণটা হবে রেস্টুরেন্ট। আচ্ছা, আমি বাস স্টপে আছি, আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ। এই যে দেখেন, বাস স্টপ কি একটা ঘর, বড় জায়গা, গাবতলী বাস স্ট্যান্ড, তাই না? তারপরে রয়েছে মনে করেন বড় বড় যে সায়দাবাদ বাস টার্মিনাল, এখানে আপনি তার ভিতরেও থাকতে পারেন বা ওই বাউন্ডারিতে থাকতে পারেন, এই জন্য এখানে অ্যাড বসেছে। শপ গার্ডেন ক্লাসরুম, আই অ্যাম অ্যাট দ্য শপ, আই অ্যাম ইন দ্য গার্ডেন, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। এই দেখেন ক্লাসরুম, শ্রেণী কক্ষে। তাহলে শ্রেণী কক্ষ তো একটা জায়গা বোঝাচ্ছে যার ভিতরে বসে আমরা ক্লাস করি। এই জন্য আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম, আই উইল বি ইন দ্য ক্লাসরুম। কে পড়বেন এগুলো? পড়েন, শপ গার্ডেন ক্লাসরুম। মানিক ভাইয়া পড়তে পারবেন? প্লিজ দ্রুত পড়েন, পড়েন পড়েন, সময় চলে যাচ্ছে। 1 সেকেন্ড সময় যাওয়া মানে আপনাদের 1 টাকা লস হয়ে যাওয়া। স্যার, পড়েন পড়েন। আই আই অ্যাম এট শপ, আমি অ্যাট দ্য দোকানে শপ, আই অ্যাম অ্যাট দ্য শপ, দা আছে একটা। আই অ্যাম দ্য শপ, হুম। আমি দোকানে আছি। আই ওয়াজ এট দ্য শপ, আমি দোকানে ছিলাম। আই উইল বি এট দ্য শপ, আমি দোকানে থাকবো। আই এম ইন দ্য গার্ডেন, আমি বাগানে আছি। আই ওয়াজ ইন দ্য গার্ডেন, আমি বাগানে ছিলাম। আই উইল বি ইন দ্য গার্ডেন, আমি বাগানে থাকবো। আই এম ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে আছি। আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে ছিলাম। আই উইল বি ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে থাকবো। থ্যাংক ইউ। এই শীটটা অনেক বড়, আমি শেষ করতে চাচ্ছিলাম, মনে হয় আজকে পারবো না। বলেন বলেন বলেন। এর আগে কোনো স্থানের আগে যদি কোনো স্থান এই এই এরকম নাউন হলে তার আগে দেওয়া আসবে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। যেমন এই যে শপ, এটা নাউন, আই ওয়াজ এট দ্য শপ, আই ওয়াজ ইন দ্য গার্ডেন। হ্যাঁ, একটা প্লেসও বুঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আপনার এখানে প্লেস অফ অ্যাডভার্ব, প্লেস অফ টাইম, এটা অ্যাডভার্বের ভিতরে যখন আমি বুঝাবো তখন বুঝতে পারবেন যে গার্ডেনটা কিন্তু এখানে, গার্ডেন বলতে বাগান, এটা নাউন বুঝাচ্ছে এখানে। এটা কিন্তু এখানে নাউন বুঝাচ্ছে, একটা ডিরেক্ট একটা নাউন। এই জন্য আই অ্যাম ইন দ্য গার্ডেন বসেছে। ক্লাসরুম, ক্লাসরুমটাও কিন্তু ডিরেক্ট একটা নাউন বুঝাচ্ছে, এক শ্রেণী কক্ষ, একটা জায়গার নাম। হুম। কিন্তু হোম যখন বলছি, হোম বললে কিন্তু এটা টোটাল আপনার ওই যে বললাম না, হোম আর হাউসের ভিতরে পার্থক্যটা, টোটাল একটা অ্যাডভার্ব অফ প্লেস বুঝাচ্ছে। কিন্তু যদি স্কুল বাউন্ডারি বলা হয়, আই অ্যাম ইন স্কুল বাউন্ডারি, সেক্ষেত্রে আবার আপনাকে দিটা না দিলেও চলবে। অর্থাৎ এখানে নাউনের পূর্বে বেশিরভাগ দিটা দেওয়া হচ্ছে। তারপর দেখেন এই যে স্ট্রিট, এটাও কিন্তু একটা জায়গা, নাউন বুঝাচ্ছে। আই এম অন দ্য স্ট্রিট, আই এম অন দ্য ব্রিজ, আই এম অ্যাট দ্য বেঞ্চ। এই যে বেঞ্চের পরে, হ্যাঁ, অ্যাট দ্য বেঞ্চ, বেঞ্চে। তারপর বলছে আমি রাস্তায়, আই ওয়াজ, আমি রাস্তায়, রাস্তায় ছিলাম, আই ওয়াজ অন দ্য স্ট্রিট। এই অন কেন বসেছে? রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে যাই, রাস্তার সাথে আমাদের একটা কানেকশন থাকে। কোনো কিছুর সঙ্গে কোনো কিছু স্পর্শ করে থাকলে, লেগে থাকলে অন বসে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য মোবাইল ইজ অন দ্য বেঞ্চ। এক্ষেত্রে অন বসবে। হোটেল, সিনেমা হল, স্টেডিয়াম, হোটেল, সিনেমা হল, স্টেডিয়াম। আমি হোটেলে আছি, আই এম অ্যাট দ্য হোটেল। আমি সিনেমা হলে আছি, আই এম অ্যাট দ্য সিনেমা হল। আমি স্টেডিয়ামে আছি, আই এম অ্যাট দ্য স্টেডিয়াম। আমি হোটেলে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য হোটেল। আমি সিনেমা হলে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য সিনেমা হল। আমি স্টেডিয়ামে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য স্টেডিয়াম। এইভাবে পড়বেন। ভিলেজ, সিটি, টেম্পল, মস্ক, চার্চ। টেম্পল, মস্ক, চার্চ, মস্কিও বলবেন না কিন্তু, মস্ক, হ্যাঁ। আর চার্চ মানে হচ্ছে গির্জা। আমি গ্রামে আছি, আই অ্যাম ইন দ্য ভিলেজ। আমি শহরে আছি, আই অ্যাম ইন দ্য সিটি। আমি মসজিদে আছি, আই অ্যাম অ্যাট দ্য মস্ক। এরপর দেখেন আরো রয়েছে ট্রেন, শিপ, ব্যাংক। এগুলো আপনারা রিডিং পড়বেন, এখানে পড়াতে গেলে অনেক সময় চলে যাবে। পুলিশ স্টেশন, শপিং মল, ফ্যাক্টরি, আই অ্যাম অ্যাট দ্য পুলিশ স্টেশন। শপিং মল, আই অ্যাম অ্যাট দ্য শপিং মল, আই অ্যাম অ্যাট দ্য ফ্যাক্টরি, আই অ্যাম অ্যাট দ্য ফ্যাক্টরি। এইবার চলে আসেন প্রেপোজিশনের, প্রেপোজিশন বেসড এক্সাম্পল, আই অ্যাম, আমি আছি,
আই অ্যাম আমি আছি। এই যে সেই জায়গাটা যেটা একটু আগে পারভিন আপা বলেছিলেন, এখানে বলছে যে আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, বড় জায়গা ঢাকা, এই জন্য এখানে ইন বসেছে, বড় জায়গা এই জন্য ইন বসেছে। যদি বলা হয় আমি বাংলাদেশের ঢাকায় আছি, আই অ্যাম ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, তখন আবার ঢাকা শহর কিন্তু ছোট হয়ে গেল। কিন্তু যদি শুধু ঢাকা বলেন, তখন কিন্তু ঢাকা একটা বড় জায়গা। আমি খুলনায় বাস করি, আই লিভ ইন খুলনা। কিন্তু আমি বাংলাদেশের খুলনা শহরে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট খুলনা সিটি। কি হবে বলেন? আই লিভ ইন বাংলাদেশ অ্যাট খুলনা সিটি। সবাই মনোযোগ দিয়ে শুনছেন তো? আচ্ছা, অ্যাট, হ্যাঁ অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান। আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল। আমি বাসে আছি, আই অ্যাম অন দ্য বাস। আমি রান্নাঘরে আছি, আই অ্যাম ইন দ্য কিচেন। আমি স্টেশনে আছি, আই অ্যাম অ্যাট দ্য স্টেশন। নির্দিষ্ট স্থান, এই জন্য অ্যাট। আমি স্টেশনে আছি, আই অ্যাম অ্যাট দ্য স্টেশন। আমি ছাদে আছি, আই অ্যাম অন দ্য রুফ। ছাদের উপরে দাঁড়িয়ে আছি, ছাদের সঙ্গে আমি স্পর্শ করে আছি। আন্ডার অর্থ নিচে, ওভার মানে উপর দিয়ে বা উপরে, উইথ মানে সঙ্গে, উইথ মানে সঙ্গে। কে পড়বেন? একজন পড়ুন। আন্ডার ওভার উইথ, আন্ডার ওভার উইথ। আচ্ছা পড়েন আপনি। I am by the chair at the market বাজারের কাছে আছি। I am beside my brother পাশে আছি। I am by the window জানালার পাশে আছে। I am near the park আমি পার্কের পাশে আছি। I am beside the door আমি দরজার পাশে আছি। আমি তোমার সাথে আছি, আই এম উইথ ইউ। আমি আমার বন্ধুদের সাথে আছি, আই এম উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আচ্ছা দেখেন এইবার বক্স আকারে পড়তে পারি, নিচে নামবেন, আগে এই বক্সটা পড়ুন। বাই মানে পাশে, আমি জানালার পাশে আছি, আই এম বাই দা উইন্ডো, আই এম বাই দা উইন্ডো। নিয়ার মানে কাছে, আমি পার্কের কাছে আছি, আমি ব্যাংকের কাছে আছি, আমি হাসপাতালের কাছে আছি, আমি খেলার মাঠের কাছে আছি, আমি খেলার মাঠের কাছে ছিলাম, আমি খেলার মাঠের কাছে থাকবো। এখানে পরিবর্তন করবেন, সব সময় মনে রাখবেন, ব্রেনে একটা জিনিস ঘোরাতে হবে, আমাকে পরিবর্তন করা শিখতে হবে। কিসের পরিবর্তন করবেন? টেন্সের পরিবর্তন, প্রোনাউনের, সাবজেক্টের পরিবর্তন, অবজেক্টের পরিবর্তন, ভার্বের। সহজ হয়ে যাবে। কোনটা বলেন? যে আপনি যে বক্সটার মধ্যে যে দিচ্ছেন না, এই এই নিয়মগুলো যদি প্রপারলি জানা যায়, শেখা যায়, হ্যাঁ, তো এইগুলোই তো এখানে সময় জানা লাগে না। জেনে যাচ্ছেন। এই যে দেখেন বিটুইন মানে মাঝে, দুইয়ের মাঝে এবং বোঝালে যদি আমরা একটু সময় দিই তাইলেও অনেক অনেক আগানো যায়, সময় তাই তো না? দিতেই হবে। টাইম ইজ মানি, টাইম ইজ মোর প্রিসিয়াস দ্যান গোল্ড। সময় স্বর্ণের থেকেও মূল্যবান। হ্যাঁ, সময় গড়াবে, মানুষের চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, মানুষ বৃদ্ধ হবে, মারা যাবে, কিসের কারণে? সময়ের কারণে। এটাকে বলা হয় কাল, মহাকাল। হ্যাঁ, তো এই সময়টাই হচ্ছে জগতের সব কিছুর মূলে রয়েছে। আজকে 16 তারিখ, 12টার পরে 17 তারিখ হবে, একটা দিন আপনার জীবন থেকে চলে যাবে। এই টাইম মনে রাখবেন, এটা আমরা অনেকে কিন্তু এটা নিয়ে গবেষণা করি, ডিপলি ভাবি অনেকে। সহজ ভাবে সাজাইছেন, যখন ওকে দেখান পড়ি, এটাতে যদি এই যে আধা আরেকটা ঘন্টা করেও সময় দেওয়া যায়, বলছে আধা ঘন্টা সময় দিলেও অনেক আগানো যায়। হ্যাঁ, যাই যাই, এই জন্য তো দেখেন এইগুলো গবেষণা লব্ধ ফসল। হ্যাঁ, গবেষণা করে করে এইগুলো তৈরি করা। শুধু আপনার কাজ হচ্ছে একটু পড়া। আপনি যখন অবসর সময় থাকবেন, এই পিডিএফটা আপনার ফোনে, ল্যাপটপে, ট্যাবে বের করে এখান থেকে পড়বেন। এর থেকে সহজভাবে কিন্তু যেমন আমাদের স্যাররা পড়াইতো না, লিখেই তো আর পড়াইতো, তো না, সে আমাদের লেখার দিন তো এখন চলে গেছে। এখন থেকেও আমরা বাটন মোবাইল ব্যবহার করি না। আগে জাহাজে করে আমেরিকায় যেতে হতো, 6 মাস লেগে যেত। আর এখন আগে যেত পানির জাহাজ, আর এখন যায় উড়োজাহাজ, 10 ঘন্টা 15 ঘন্টা আমেরিকা। এখন তো যুগ অনেক উন্নত। আগে আমাদের সময় টিচাররা লিখে দিত, লেখো বিটুইন, বিটুইন মানে দুইয়ের মাঝে, দুইয়ের মাঝে বোঝালে বিটুইন বসে, খাতা ভরে ওই লিখতাম, তাই না? এখন কি আর লেখা লাগে? এখন সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মে চলে এসেছে। এইগুলো জাস্ট একটু পড়বেন। যাই হোক, এই কথাগুলো পরে বলবো। এখানে আগে দেখেন কত সহজ। বিটুইন মানে মাঝে, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে। আমি দুই বন্ধুর মাঝখানে আছি, আই এম বিটুইন টু ফ্রেন্ডস। আমি দুই ভবনের মাঝে আছি, আই এম বিটুইন টু বিল্ডিংস। এখানে আপনি আরো বলবেন, আমি দুই নদীর মাঝখানে আছি, আমি দুই নৌকার মাঝখানে আছি, আমি দুইটি মাঠের মাঝখানে আছি, আমি দুইটি মাঠের মাঝখানে ছিলাম। ইনসাইড মানে কি? ভিতরে। আমি ঘরের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম। আচ্ছা, আমি দোকানের ভিতরে আছি, আই অ্যাম ইনসাইড দ্য শপ, আই অ্যাম ইনসাইড দ্য শপ। হ্যাঁ, আচ্ছা, যারা কথা বলছেন না তারা একটু পড়বেন প্লিজ। এখানে আইভি আপু পড়বেন, হ্যাঁ আইভি আপু, তারপর নাহিদ আপা পড়বেন। প্রথমে আইভি আপু এগুলো পড়েন, এই বিটুইন পড়েন, ইনসাইড, আউটসাইড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড আর অ্যাবভ পড়েন এগুলো দ্রুত। দুই বন্ধু মাঝখানে আছি। I am between two buildings আমি দুই ভবনের মাঝে আছি। I am inside the room আমি ঘরের ভিতরে আছি। I am inside the shop আমি দোকানের ভিতরে আছি। I am
outside the house, আমি বাড়ির বাইরে আছি। I am outside the gate, আমি গেটের বাইরে আছি। I am in front of the class, আমি শ্রেণীর সামনে আছি। I am in front of the shop, আমি দোকানের সামনে আছি। I am behind the car, আমি গাড়ির পিছনে আছি। I am behind the house, আমি বাড়ির পিছনে আছি। I am above the clouds, আমি মেঘের উপরে আছি। I am above the table, আমি টেবিলের উপরে আছি। থ্যাংক ইউ। এগুলো মনে রাখবেন। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, কোনো কিছুর সামনে। যেমন আমার বাড়ির সামনে একটি ফুলের বাগান আছে। দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটা স্কুল আছে। দেয়ার ইজ আ স্কুল ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে এগুলো হচ্ছে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। বলেন। বলেন। সে স্যার ওই আগের এইটা বের করেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ইনসাইড অর্থ ভিতরে, হুম আম ইনসাইড দ্য রুম। হুম তো একটু আগে বললেন যে চার দেয়ালের মধ্যে ইন হবে, তাই ইন হবে কখন আর না, inside এটা হচ্ছে একটা সাফিক্স যুক্ত করা হয়েছে। ইনও যা ইনসাইডও তাই, একই জিনিস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একই। আই অ্যাম ইন দ্য রুম বললেও হবে, আই অ্যাম ইন দ্য শপ বললেও হবে, আই অ্যাম ইনসাইড দ্য রুম। ইন এবং ইনসাইড, ওই যে ইন মানে সাইড। প্রিফিক্স এটা ভালো করে একটু বুঝেন। বুঝাবো বুঝাবো, এখন একটু সামান্য বলে যাই। প্রি মানে হচ্ছে পূর্বে, প্রিফিক্স অর্থাৎ শব্দের পূর্বে যেটা যুক্ত হয়। যেমন এখানে হ্যাঁ, এই যে সাইড, উপসর্গ আর অনুসর্গ। সাইড, SIDE, এই সাইডের আগে যুক্ত হয়েছে ইন নামক একটা ওয়ার্ড। এই ইনটাকে বলা হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স। আবার যেমন যদি বলা হয় কি দিয়ে বুঝাই, এখানে মনে করেন এই যে আউট, এরপরে সাইড যুক্ত করেছি। এই সাইডটা হচ্ছে এখানে প্রিফিক্স, সাইড সাইড হবে না, আউট এখানে হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্সের উদাহরণ কেমন হয়, যেমন একটা ওয়ার্ড বলেন তো আপনারা, মানে পরে যুক্ত হয়েছে। যেমন বি, হ্যাঁ এটাও কিন্তু প্রিফিক্স। বিহাইন্ড, হাইন্ড, BEHIND, এই যে প্রথমে বি যুক্ত হয়েছে, অর্থাৎ প্রিফিক্স হচ্ছে শব্দের পূর্বে বসে, যেটাকে বাংলায় উপসর্গ বলে। যেমন ভাত, ভাত মানে খাওয়ার ভাত, এর আগে যদি একটা হয় আকার হা যুক্ত করে দেই, হা ভাত, হা ভাত মানে ভাতের অভাব, নতুন একটা শব্দ গঠন হয়ে গেল। এটা কিন্তু উপসর্গ। উপসর্গ বা প্রিফিক্স শব্দের পূর্বে বসে, আর সাফিক্স বা অনুসর্গ শব্দের পরে বসে। তো এগুলোও কিন্তু ঠিক সেইভাবে হয়েছে। এরপর দেখেন বিলো, তারপর ওভার, দেয়ার, অ্যারাউন্ড, হ্যাঁ এইগুলো পড়বেন। অ্যালং, অ্যাক্রস, অপোজিট, নাহিদাপা পড়েন। অ্যালং, অ্যাক্রস, অপোজিট। আই অ্যাম অ্যালং দ্য রোড, আমি রাস্তার ধারে আছি। আই এম অ্যালং দ্য রোড, আমি রাস্তার ধারে আছি। আই এম অ্যালং দ্য রিভার, আমি নদীর ধারে আছি। আই এম অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তার অপর পাশে আছি। আই এম অ্যাক্রস দ্য রিভার, আমি নদীর ওপারে আছি। আই এম অপোজিট দ্য স্কুল, আমি স্কুলের বিপরীতে আছি। আই এম অপোজিট দ্য ব্যাংক, আমি ব্যাংকের বিপরীতে আছি। এরপর পড়েন নেক্সট টু, একেবারে পাশে, নেক্সট টু। সেটা একেবারে পাশে। আই এম নেক্সট টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর একেবারে পাশে আছি। আই এম নেক্সট টু উইন্ডো, টু দা উইন্ডো, আমি জানালার একেবারে পাশে আছি। হুম হুম হুম। তাহলে এই বাক্যগুলো আমরা এখন কিভাবে করব? বাক্যগুলো এখন আমরা, হ্যাঁ আমি ক্লাসে আছি বাবা। তাই তা কাকুরি বলে না, আমি কাকুর সাথে পরে কথা বললাম, আমি ক্লাসে আছি এখন। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাস শেষে কাকুর সাথে কথা বলে নেবেন। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, তাহলে এখানে আমরা একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে আমাদেরকে এই বাক্যগুলো তৈরি করতে হবে প্রেপজিশন দিয়ে, তারপর হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। আমি একটু আপনাদেরকে দেখাই, বিষয়টা খুবই সহজ। আমরা যদি একবার এগুলো জানতে পারি, আমরা অনেক সহজে বাক্য তৈরি করতে পারবো। জাস্ট ওয়েট এ মিনিট। হুম, কি বলছিলাম তাহলে এখানে,
এখানে বলছিলাম যে আই অ্যাম নেক্সট টু মাই ফ্রেন্ড, আই এম ক্লোজ টু মাই বাস স্টপ, আই এম ফার ফ্রম দ্য সিটি, আই এম নেক্সট টু দ্য উইন্ডো। করতে যাচ্ছি বা প্রায় প্রস্তুত, অ্যাবাউট টু, হ্যাঁ, আই অ্যাম অ্যাবাউট টু লিভ, আমি যাওয়ার পথে আছি, অথবা অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায়। এই বাক্যটা কি হবে কেউ বলতে পারবেন? লোকটি প্রায় মরমর হয়েছে, কে বলতে পারবেন? পারভিন আপা বলেন, যে কেউ বলতে পারবেন। তাই ইয়েস, দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। যদি বলা হয় গাছটি প্রায় পড়ো হয়েছে, ঝড়ে গাছটার গোড়া নড়বড়ে করে দিয়ে গেছে, গাছটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তো যদি বলা হয় গাছটি প্রায় পড়ো হয়েছে, তাহলে কি হবে? দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ফল ডাউন। দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ফল ডাউন। দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ফল ডাউন, গাছটি প্রায় পড়ো হয়েছে। যদি বলা হয় লোকটি প্রায় মরমর হয়েছে, এটা অ্যাবাউট টু এর ব্যবহার। কিসের ব্যবহার? অ্যাবাউট টু। আমি স্কুলের পিছনে আছি, আই এম অ্যাট দ্য ব্যাক অফ দ্য স্কুল। এই যে পেছনে, শীর্ষে বা চূড়ায়, আমি পাহাড়ের চূড়ায় আছি, আমি গাছের চূড়ায় আছি, আমি ছাদের চূড়ায় আছি। আই এম অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন, আই এম অ্যাট দ্য টপ অফ দ্য ট্রি। at the back আর at the back of আর হচ্ছে বিহাইন্ড। behind হুম দুটো এক। হুম আই অ্যাম বিহাইন্ড অফ দ্য স্কুল। দেখেন একটা বিষয় কি, আমি এখানে একটা উদাহরণ দিই। আপনার নাম নাহিদা সুলতানা, আপনার অন্য কোনো একটা নাম থাকতে পারে, আমার অন্য কোনো একটা নাম থাকতে পারে, তাই না? ব্যক্তি কিন্তু সেই এক। এখানে প্রেপোজিশনের শুধু একটু চেহারা আলাদা হবে, কিন্তু এদের ভিতরের ইনগ্রিডিয়েন্টস, উপাদান কিন্তু একই। এখানে বিহাইন্ড যা, ব্যাক অফও ঠিক তাই। আচ্ছা, এরপর স্যার মাথা আঙ্গু মাথা গুলা না, মাথা ঘোলাবে না, এগুলো একটু মাথা ঠান্ডা করে পড়বেন, এগুলো আমাকে বলবেন এভাবে। আর বিষয়টা খুবই এক। আচ্ছা, তুমি অফিসে আছো, ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে, ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। তুমি অফিসে নেই, ইউ আরেন্ট অ্যাট দ্য অফিস, অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে না, ইউ আরেন্ট। এগুলো আর দেখাবো না, আমি আগেও দেখিয়েছি, এগুলো পড়বেন। এইবার এগুলো জানতে হবে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডাব্লিউএইচ কোশ্চেন। হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হুম মানে কাকে। এই ডাব্লিউএইচ না পারলে আমরা বাক্য তৈরি করতে পারবো না। প্রচুর পরিমাণে আমাদেরকে ডাব্লিউএইচ গুলো জানতে হবে। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কিন্তু আপনারা শিখবেন। আচ্ছা, লিপিকা দিদি পড়বেন আর লীলা আপা পড়বেন। প্রথমে লিপিকা দিদি পড়েন, এগুলো পড়েন। হোয়াট অর্থ কি, পেশা বোঝাতে কি করা হয় বোঝায়, পড়েন নাম্বার 1 থেকে। হোয়াট কি পেশা বোঝাতে, এবং কি করা হয় বোঝাতে, হোয়াই কেন কারণ বা উদ্দেশ্য বোঝাতে, হোম কাকে, হাউ কিভাবে বা কেমন, হোয়ার কোথায়, জায়গা বোঝাতে, হোয়েন, হোয়েন তো ওয়েন উচ্চারণ হবে না স্যার? ওয়েন, ইয়েস ওয়েন, আপনার মনে আছে, থ্যাংক ইউ। ওয়েন মানে হচ্ছে সময় বোঝাতে, কখন। হ্যাঁ, উইস। হুম উইচ, হুম উইচ হুম কোনটি, হুজ কার, সরি কারটি, হুম হু কে, হুম হু কে কে, হুম ফর হোয়াট কিসের জন্য, হুম কোন এলাকা কিসের, মানে কোন এলাকা কিসের জন্য বিখ্যাত এটা বোঝাতে, হুম হাউ কতগুলো সংখ্যা বোঝাতে, হাউ মাস কি পরিমাণ পরিমাণ বোঝাতে, হাউ ফেন কত দিন কত সময় পর, পর পর এটা বোঝাতে, হাউ লং কতক্ষণ সময় ধরে, মানে কত সময় ধরে কি হচ্ছে কিছু বোঝাতে, হাউ মাস লঙ্গার আর কতক্ষণ, হাউ ফার কত দূর একটি জায়গা থেকে আরেকটি জায়গার দূরত্ব বোঝাতে, হাউ ফাস্ট কত দ্রুত, হোয়াট টাইম সময় কত ঘড়িতে কটা বোঝাতে, অ্যাট হুইচ এজ কত বছর বোঝাতে, হাউ মেনি টাইমস কতবার, কোনো কিছু কতবার ঘটে বোঝাতে, ইন হুইচ সাবজেক্ট কোন বিষয়ে, হাউ মাস কত দাম বোঝাতে, উইথ হুম মাস কত টাকা দিয়ে, হাউ ওল্ড বয়স কত। হাউ ওল্ড বয়স কত। আপনি কাউকে বলছেন তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। হ্যাঁ, কত টাকা দিয়ে, উইথ হাউ মাচ মানি। তুমি কত টাকা দিয়ে তোমার মোবাইলটা কিনেছো, উইথ হাউ মাচ মানি ডিড ইউ আর হ্যাভ ইউ বট ইউর মোবাইল। হাউ মাচ কত দাম, ইন হুইচ সাবজেক্ট কোন বিষয়ে, তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ো, ইন হুইচ সাবজেক্ট ডু ইউ স্টাডি ইন খুলনা ইউনিভার্সিটি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়েছিলে, ইন হুইচ সাবজেক্ট ডিড ইউ স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি। এরপর দেখেন, এখানে আমরা এই যে ডাব্লিউএইচ গুলো দেখেছি, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এইগুলো দিয়ে এখন আমরা বাক্য তৈরি করব। আজ আপনি কেমন আছেন, অনেকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে লেখেন, স্যার আজ আপনি কেমন আছেন, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, আজ আপনি কেমন আছেন। আমি লিখে দেই আমি ভালো আছি, আপনি কেমন
আছেন? আম ওল, আই এম ওয়েল, আই এম ওয়েল। অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন? আপনার বাবা আজ কেমন আছে? হাউ ইজ ইউর ফাদার টুডে? আমার বাবা আজ ভালো আছেন, আমার বাবা আজ ভালো আছেন। এইগুলো লীলা আপা সিরিয়ালি পড়বেন। লীলা আপা প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? স্টার্ট রিডিং, পড়েন। আর ইউ টুডে, আজ আপনি কেমন আছেন? আই অ্যাম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি এবং আপনি কেমন? হাউ ইজ ইউর ফাদার টুডে, আপনার বাবা আজ কেমন আছেন? মাই ফাদার ইজ ফাইন টুডে, আজ আমার বাবা ভালো আছে। হাউ ইজ ইউর মাইন্ড টুডে, আজ আপনার মন কেমন? মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে, আজ আমার মন ভালো নেই। হাউ ইজ টুডেস ওয়েদার, আজকের আবহাওয়া কেমন? টুডেস ওয়েদার ইজ, এটা কি? টুডেজ ওয়েদার নেইদার, ইজ নাইদার হট নর কোল্ড, নর কোল্ড, নর কোল্ড, নাইদার নর মানে হচ্ছে হ্যাঁ দুইয়ের মধ্যে কোনোটি না, অর্থাৎ আবহাওয়া গরমও না ঠান্ডাও না। হ্যাঁ, আপনি এখানে কেন? হোয়াই আর ইউ, হ্যাঁ পড়েন, হোয়াই আর ইউ হ্যার। ফর এ পারপোজ, আমি একটা কাজে এখানে এসেছি। Purpose. Why are you sad today? আজ আপনি মনমরা কেন? I am sad today because my mother is sick. আজ আমি মনমরা কারণ আমার মা অসুস্থ। What is your hobby? আপনার শখ কি? My hobby is traveling beautiful place of the world. তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ, তারপর আরো আছে দেখেন, এগুলো টাইম শর্ট হয়ে আসছে, এগুলো পড়ে নিবেন। জায়গাগুলো ঘুরে বেড়ানো। হুম। For what is ঢাকা famous? ঢাকা কি জন্য বিখ্যাত? ঢাকা is famous for mud. ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। How long are you here? আপনি এখানে কতক্ষণ আছেন? I am here for about an hour. আমি এখানে ঘন্টাখানেক আছি। How much longer are you here? আপনি এখানে আর কতক্ষণ আছেন? I am here for a while. আমি এখানে অল্প কিছুক্ষণ আছি। হু ইজ ইয়োর ফেভারিট ক্রিকেটার? আপনার প্রিয় ক্রিকেটারকে? মাই ফেভারিট ক্রিকেটার ইজ মিস্টার সাকিব আল হাসান। হ্যাঁ, আচ্ছা এইগুলো পড়বেন। এরপর দেখেন, আমি আপনাদেরকে কোনো একটা ক্লাসে দেয়ারের ব্যবহার বলেছিলাম যে দেখাবো দেয়ার। এখানে খুব সুন্দর করে অতি সহজে দেয়ারের ব্যবহার দেখানো হয়েছে। কোনো ব্যক্তি বা বস্তু কি বলছে দেখেন, কোনো ব্যক্তি বা বস্তু কোথাও আছে, ছিল কিন্তু ব্যক্তি বা বস্তুটির মালিককে তা জানা নেই, তার উল্লেখ করতে সেক্ষেত্রে সেন্টেন্সটি দেয়ার দিয়ে শুরু করতে হবে। আমাদের গ্রামে একটি স্কুল আছে, স্কুলের মালিককে এটা কিন্তু বলা নেই এখানে। অথবা কোনো জায়গায় কোনো জিনিস স্থিরভাবে অবস্থিত আছে, অথবা বাংলা ক্রিয়ার শেষে আছে, নাই, ছিল, ছিল না, আছে, নাই, ছিল, ছিল না, এক্ষেত্রে দেয়ার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে কি ব্যবহার করতে হয় বলেন? দেয়ার। এই দেখেন, দেয়ার ইজ অর্থ আছে সিঙ্গুলার যখন হবে, আবার দেয়ার আর মানে আছে যখন প্লুরাল হবে, যখন প্লুরাল হবে। দেয়ার ইজ মানে আছে, দেয়ার আর মানে আছে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে। আমাদের গ্রামে দুটি স্কুল আছে। দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। এই যে শখ একে একে ডায়াগ্রাম তৈরি করে আপনাদেরকে পড়াই, এটা কি আপনাদের কাছে কঠিন লাগে না সহজ লাগে? হুম, শুধু সহজ লাগে? কোনটা, কিসের ফর্ম? দেয়ারের ফর্মুলা হুম হুম হুম, অবশ্যই যাচ্ছে, অবশ্যই দেখাবো। এরপর হচ্ছে কৃষ্ণা দিদি আর হচ্ছে জান্নাতুল আপা পড়বেন। হ্যাঁ, দেয়ারের এই ব্যবহারটা আমি আরেকটু বুঝিয়ে দেই কি বলছে এখানে, এগুলো দিয়ে দিব, এখন দেখে লাভ নাই, পরে দেখে নিবেন। বলছে কোনো ব্যক্তি বা বস্তু কোথাও আছে, ছিল, কিন্তু কিন্তু ব্যক্তি বা বস্তুটির মালিকানা কে তা জানা নেই বা উল্লেখ করা নেই, সেক্ষেত্রে সাবজেক্টটি দেয়ার দিয়ে শুরু করতে হয়। অনেক কথা বলা যায়, কোথাও কোনো বাক্য তৈরি করতে গিয়ে আপনি যদি সাবজেক্ট খুঁজে না পান, সেক্ষেত্রে দেয়ার অথবা ইট দিয়ে ব্যবহার করতে হয়। কি বলেছি? সেক্ষেত্রে দেয়ার অথবা ইট দিয়ে ব্যবহার করতে হয়। যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে, এখানে অনেকে বলে ফেলেন স্যার আমাদের গ্রাম সাবজেক্ট না, অনেকে বলে ফেলেন স্যার তাহলে স্কুল সাবজেক্ট, তাও না। আমাদের গ্রামও সাবজেক্ট না, স্কুলও সাবজেক্ট না, এখানে সাবজেক্ট নেই কোনো কিছু, এই জন্য দেয়ার দিয়ে শুরু করতে হবে। এখানে সাবজেক্ট উজ্জ, হ্যাঁ সাবজেক্ট এখানে কিন্তু উজ্জ রয়েছে, এই জন্য দেয়ার দিয়ে শুরু করতে হবে। আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল আছে, দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। অতীতকালে সিঙ্গুলার হলে দেয়ার ওয়াজ, অতীতকালে প্লুরাল হলে দেয়ার ওয়ার। টেবিলের উপর একটি বই ছিল।
এটাও তো দেয়ার হবে না? অবশ্যই এক্ষেত্রে দেয়ার হবে, একদমই ঠিক। দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম, দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম, দেয়ার উইল বি এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম। আমাদের বাড়িতে একটা ফুলের বাগান হবে বা থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? সহজ নিয়ম মনে রাখার জন্য নাও অথবা প্রেজেন্ট একটা জিনিস দেয়ার ইজ, বর্তমান কালে আছে এমন থাকলে দেয়ার ইজ। হ্যাঁ, বলেছেন যে আমাদের বাড়িতে একটি ফুলের বাগান আছে, দেয়ার ইজ, দেয়ার ইজ, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম, হ্যাঁ, ইন মাই হোম। প্রেজেন্ট অনেকগুলো জিনিস, অনেকগুলো জিনিস বর্তমানকালে দেয়ার আর, কি হবে? দেয়ার আর। আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে অনেকগুলো গরু আছে, দেয়ার আর মেনি খাউজ ইন মাই হোম, দেয়ার আর মেনি খাউজ ইন মাই হোম। এরপর পাস্ট টেন্সে অতীতকালে একটা হলে দেয়ার ওয়াজ, অনেকগুলো হলে, অনেকগুলো হলে দেয়ার আর। ক্লিয়ার হলাম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, শুনেও খুব ভালো লাগলো। খুব ভালো, খুব ভালো। যাই হোক, এইভাবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হতে পারবেন। ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করবেন। হ্যাঁ, যারা এখানে অনেক দিন থেকে লেগে রয়েছে, ক্লাস করলেও শুধু হবে না, এইগুলো দিয়ে মুখে মুখে বাক্য তৈরি করবেন, হাঁটার সময়, ঘুমানোর সময়। হুম। বুঝতে পারি, বলার সময় তো সমস্যা না, নেই। সবার ওই একই রোগ আপনার কথা, কিন্তু এগুলো বলতে হবে, প্র্যাকটিস করতে হবে এই রোগ। কেন? এইগুলো দেখেন, আমি বলছি নাও অবলিক প্রেজেন্ট মানে নাও মানে বর্তমান কাল, প্রেজেন্ট মানে বর্তমান কাল, আর কিছু না। এখানে একটা কথা বলি আপনাদেরকে, তো আমি বলেছি আপনারা অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড অন ক্যামেরায় এই দেয়ারের ব্যবহার সামনে রেখেও বলতে পারেন, অথবা সব কিছু অফ করে দেয়ার দিয়ে 10, 15, 20, 50টা বাক্য তৈরি করবেন দেয়ার দিয়ে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, দেয়ার উইল বি এ রিভার ইন আওয়ার ভিলেজ, দেয়ার উইল বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ওয়াজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এইভাবে আপনারা কথা বলা প্র্যাকটিস করবেন। দেখেন একটা কথা শত বছর ধরে প্রচলিত, হাজার হাজার যুগ যুগ ধরে, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে। এইটার কোনো নির্দিষ্ট টাইম দেওয়া যায় না। আমাদের ব্যাচে যারা ভর্তি হয় অনেকে আছে খুব অ্যাডভান্স, প্রচুর আমাদেরকে মানে এক প্রকারে বিরক্ত বলবো, হ্যাঁ, বলে কি স্যার এইটা কি ওইটা কি, কিন্তু তাদেরকে আমাদের খুব ভালো লাগে, তারা তাদের শেখার প্রতি আগ্রহ থাকে। সবাই কিন্তু আবার এটা করতে পারে না, চিন্তা করে যে স্যারদেরকে এটা বলবো না, শাইনেস ফিল করে। নো, 3 মাসেও ইংরেজি শেখা যায়, আবার 3 বছরেও ইংরেজি শেখা যায় না। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, স্যার কতদিনে ইংরেজি শিখতে পারবো? এইটা নির্ভর করবে আপনার এনথিওজিজম, আপনার থার্স্ট কতটা, আপনার তৃষ্ণা কতটা। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তখন আপনাকে যে খাবারই দিব না কেন, আপনি আগে দেখবেন যে এটা খেয়ে আমি আমার ক্ষুধাটা নিবারণ করি, তাই না? প্রচণ্ড ঘুম আসতেছে, প্রচণ্ড ঘুম আসতেছে, তখন আপনি দেখবেন যে কোনো রকম একটা বিছানা হলেই আমি শুয়ে, আমার শরীরটা ক্লান্ত, আগে আমি একটু ঘুম পড়ে নেই। তো আপনাকে এইভাবে প্রচুর একটা আগ্রহ থাকতে হবে যে আমাকে ইংরেজিটা শিখতেই হবে। এটা অনেকে করে, বুঝছেন, অনেকে খেতে বসেও ওই হাতের পর একটা বই নিয়ে বসে, সেখানে যদি 2টা ওয়ার্ড 2টা সেন্টেন্সও শিখতে পারে সেটাই লাভ। আর আমি যে পদ্ধতিতে দেখাই, দেখেন সব বাদ দিয়ে, যেমন আমাদের চাকরির পরীক্ষা, বিসিএস এর পরীক্ষা, স্কুলের পরীক্ষায় সিলেবাস থাকে না, এখানে আমি কিন্তু সিলেবাস ওয়াইজ আপনাদের পড়াচ্ছি। একেবারে যেগুলো নিষ্প্রয়োজন। হ্যাঁ, বলেন। যে ভোকাবুলারি আছে না, আমাদের হ্যাঁ, কিছু ভোকাবুলারি দিবেন ওখান থেকে মুখস্থ করার। অবশ্যই দিব। এখানে 3000 ওয়ার্ডের আমাদের একটা পিডিএফ ফাইল আছে, 3000 ওয়ার্ডের, ওইটা আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিন বা আমি গ্রুপে দিয়ে দিব, সবাই পড়তে পারবেন। 3000 ওয়ার্ড মাত্র। হ্যাঁ, বলেন নতুন কি? হ্যাঁ, গ্রুপে দেবার এই নতুন পিডিএফ, এগুলো তো আমি দিয়ে দিচ্ছি, সব দিচ্ছি। আপনারা না পাইলে বলুন। দেখেন, কারা পান না জানেন, পিডিএফ গুলো তারাই পায় না। হ্যাঁ, পিডিএফ তারাই আপনারা পাচ্ছেন না যারা গ্রুপের লিংকে যুক্ত নেই। তো গ্রুপে যুক্ত হতে হবে। এখানে আমি আজকে 2টা 3টা গ্রুপ একত্রিত করে ক্লাস নিচ্ছি, মাত্র 9 জন হয়েছেন। এই গ্রুপে আপনারা যুক্ত থাকবেন, আমি যা কিছু ভালো পাই সব গ্রুপে শেয়ার করে দেই। তো ওই 3000 ওয়ার্ডের একটা ডিকশন, গ্রুপে আর না, ওই 03 গ্রুপে আমি যা ক্লাস নিই, এখানে মাত্র 3টা গ্রুপ, এই ক্লাস রেকর্ড আর পিডিএফ 3টে গ্রুপেই দিব। আর যাই হোক, এগুলো পাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন বারবার। আরেকটা বিষয় হচ্ছে যে এই 3000 ওয়ার্ডের যে ভোকাবুলারি, এগুলো আপনারা পড়ে মুখস্থ করে ফেলবেন, ওইগুলো দিয়ে বাক্যে ব্যবহার করবেন। কারণ কথা বলতে গেলে গবেষণা করে দেখা গেছে যে এই 3000 ওয়ার্ডই, 3000 3000 ওয়ার্ডই ঘুরে ফিরে আমাদের সামনে আসে প্রতিনিয়ত। হ্যাঁ, এরপর দেখেন, এখানে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার আর, এগুলো ব্যবহার দেখালাম। এরপর বলছে যে দেয়ারের আরো ব্যবহার আছে, এই যে। দিয়েছেন আপনি, 8 ক্লাস 3 যেটা না, হ্যাঁ, হ্যাঁ,
টাকা দিয়েছেন স্যার। আচ্ছা, না পাইলে আমাকে বলবেন, বারবার আমাকে নক দিবেন, আমি দিব, কেন দিব না? আপনি ভর্তি হয়েছেন টাকা দিয়ে, অবশ্যই পাবেন। টেবিলের উপর একটি কলম আছে, এখানে দিতে পারলে আমার লাভ, আমি আপনাদের শেখাতে পারলে আমার কাছে ভালো লাগবে। না পাইলে বলবেন। তো কি বলছে দেখেন, দেয়ারের কয়েকটা এক্সাম্পল দেখি। টেবিলের উপর একটি কলম আছে, টেবিলের উপর একটা কলম আছে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। এই দেখেন টেবিলের সাথে কলমটা লেগে আছে, এই জন্য প্রেপোজিশন অন বসেছে, প্রেপোজিশন অন বসেছে। হ্যাঁ, দেয়ার ইজ এ টেবিল, সরি, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। আমার ব্যাগে একটা বই আছে, দেয়ার ইজ এ বুক অন মাই ব্যাগ। বাগানে একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ ইন দ্য গার্ডেন। বাগানে অনেকগুলো কুকুর আছে, দেয়ার আর মেনি ডগস ইন দ্য গার্ডেন। রুমে দুটি চেয়ার আছে, দেয়ার আর টু চেয়ার্স ইন দ্য রুম। গাছে অনেক পাখি আছে, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য ট্রি। ক্লাসে তিনজন ছাত্র আছে, দেয়ার আর থ্রি স্টুডেন্টস, দেয়ার আর থ্রি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এগুলো মনে রাখবেন। বলেন। না, হুম, এই যে অন না হয়ে কেন? দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য ট্রি, ইন দ্য ট্রি, অন দ্য ট্রি। হ্যাঁ, ওয়ান দিতেও পারবেন, ইন দিতেও পারবেন, এখানে দুইটাই পারফেক্ট হয়, তবে ইনটা বেশি পারফেক্ট। কারণ মনে করেন গাছ তো গাছপালা দিয়ে, পাতা দিয়ে ঢাকা থাকে। গাছের ভিতরে অনেক বড় গাছে দেখবেন পাখি লুকিয়ে থাকলে দেখা যায় না, এখানে ওই গাছটাকে রুমের মতো কল্পনা করা হচ্ছে, গাছের মধ্যে আছে। অনেক সময় দেখবেন গাছের কোঠরে কাঠবিড়ালি, কাঠঠোকরা লুকিয়ে থাকে, এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। না না না, এখানে ওয়ান দিলে হবে, ওয়ান দিলে বুঝাবে কি গাছের ডালে অনেকগুলো পাখি বসে আছে, দাঁড়িয়ে আছে, ঘুমাচ্ছে, হ্যাঁ, এরকম। আচ্ছা, ক্লাসে তিনজন ছাত্র আছে, দেয়ার আর থ্রি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আচ্ছা, আমি প্রেপোজিশনের আরো একটা ক্লাস আপনাদেরকে একবার নিয়েছিলাম, মানে আবারও নিব। এরপর দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, একই জিনিস। দেখেন, একটি হলে দেয়ার ওয়াজ অতীতকালে, আর অতীতকালে অনেকগুলো হলে দেয়ার ওয়ার। রাস্তায় একটি বাস ছিল, রাস্তায় একটি বাস ছিল, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ এ বাস অন দ্য রোড। আর রাস্তায় অনেকগুলো বাস ছিল, দেয়ার ওয়ার মেনি বাসেস অন দ্য রোড। এইটুক ছাড়া আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন। এক বচন বা বহু বচন কি বলছে, একটা জিনিস থাকলে, এই যে এক বচন, এই যে সিঙ্গুলার, দেয়ার ইজ নো প্লাস সিঙ্গুলার নাউন, টেবিলে কোনো কলম নেই, দেয়ার ইজ নো পেন অন দ্য টেবিল, কোনো কলম নেই, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। ক্লাসে কোনো ছাত্র নেই, দেয়ার ইজ নো স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এখানে দেয়ার আর হবে না, দেয়ার ইজ নো স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই যে বলে দিয়েছে দেয়ার ইজ নো সমান সমান হচ্ছে এক বচন, এটা সিঙ্গুলার বোঝায়, একটা জিনিস না থাকলে ব্যবহার করা হবে, দেয়ার ইজ নো প্লাস সিঙ্গুলার নাউন। এই যে তিনটা বাক্য, টেবিলে কোনো কলম নেই, ক্লাসে কোনো ছাত্র নেই, গ্লাসে কোনো পানি নেই। আর দেয়ার আর নো বহু বচন প্লুরাল, দেয়ার আর নো প্লাস প্লুরাল, যেমন দেয়ার আর নো বুকস, আর একটু আগে হয়েছিল দেয়ার ইজ নো বুক। বিষয়টা বুঝতে পেরেছেন? একটা হলে দেয়ার ইজ নো, এই যে দেয়ার ইজ নো পেন অন দ্য টেবিল, হ্যাঁ, বুক বা পেন যা বলেন, সিঙ্গুলার দিতে হবে। আর বলছে যে প্লুরাল, দেয়ার আর নো প্লাস প্লুরাল নাউন, টেবিলে কোনো বই নেই, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বুকস অন দ্য টেবিল। কিন্তু যদি দেন দেয়ার ইজ নো বুক, হ্যাঁ, এই দেয়ার মানে যদি ইজ দেন তখন হবে দেয়ার ইজ নো বুক, আর যদি বুকস দেন, প্লুরাল দেন, তখন হবে দেয়ার আর। অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে বা অবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এগুলো পড়লে বুঝতে পারবেন, এখানে আহামরি কোনো কঠিন কথা নেই। হ্যাঁ, পিপল হবে, এখানে পিপলের তো কোনো ইয়ে হয় না, পিপল পিপলই হবে। দেয়ার আর নো পিপল, পিপল কিন্তু সবসময় প্লুরাল হয়, পিপল মানে লোকজন, লোকজন, হ্যাঁ, একজন লোক নিয়ে কখনো লোকজন হয় না। আচ্ছা, যাই হোক, এখানে এই শীটটা প্রায় শেষের পথে, এখানে একটা এক্সারসাইজ আছে। হ্যাঁ হ্যাঁ, পার্সন হলে সেটা সিঙ্গুলার, আর পিপল হলে প্লুরাল। প্লুরাল, হ্যাঁ, পার্সন হলে সিঙ্গুলার। দেখেন এই দেয়ারের পরে এখানে আরো অনেক সুন্দর একটা কয়েকটা ব্যবহার দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়বেন। এখানে আমি কয়েকটা এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজগুলো একটু করবেন। হ্যাঁ, এইগুলো করে এরপরে আপনারা এই যে এই এই গল্পটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফর্ম করবেন, কনভার্ট করবেন, ট্রান্সলেশন করবেন। নদীর কাছে একটি ছোট্ট গ্রাম আছে, দেয়ার ইজ এ স্মল ভিলেজ নিয়ার দ্য রিভার। নদীর কাছে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামের চারপাশে অনেক গাছ আছে। হ্যাঁ, এইটা এখন করবেন না প্লিজ, আমার টাইম আউট হয়ে গেছে, আমার অন্য একটা ক্লাস নিতে হবে। তো এখানে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, গ্রামের চারপাশে এই শীটটা আমি আজকে শেষ করতে পারলাম না, আগামী ক্লাসে আমাকে স্মরণ করাই দিবেন, বলবেন যে স্যার দেয়ারের ব্যবহার থেকে শুরু করেন, কারণ দেয়ারের ব্যবহারটা আরো ক্লিয়ার করতে চাই। এখানে এই দেখেন ইমিডিয়েট, ইমিডিয়েট টেস্ট আছে, এগুলো আপনাদেরকে দিয়ে করাবো। হুম, দেবো দেবো, হ্যাঁ। তবে দেওয়ার আগে এই শীটটা আমি দিয়ে দিব পিডিএফ, আপনারা পড়বেন, পড়লে আপনারাই ক্লিয়ার হতে পারবেন, বাকিটুকু আমি ক্লিয়ার করে দেবো। আর ইমিডিয়েট টেস্টের এই যে একটা রয়েছে, আপনারা এটা এক্সাম দিবেন মৌখিকভাবে, দেয়ার, দেয়ার নো, এই যে দেয়ার ড্যাশ,
দেয়ার ড্যাশ নো পেন অন দ্য টেবিল, তাহলে কি হবে দেয়ার ইজ, কি হবে দেয়ার ইজ। আবার দেয়ার ড্যাশ নো বুকস অন দ্য ব্যাগ, দেয়ার আর, হ্যাঁ এখানে যে বুকস আছে, সবকিছুতে যদি এভাবে নিতেন তাহলে আমগুলো বেশি ভালো হতো। আমগো এখন ভালো হইবে না হিদাফা, এখন আপনাকেও ভালো হইবে আমারও ভালো হইবে। আমি এইভাবে পিডিএফ সাজাচ্ছি, এগুলো আপনারা পারবেন, ক্লাস করবেন, এখন থেকে এইভাবেই শিখবেন। হ্যাঁ শিখলে হচ্ছে ওই স্কুলে যে বইগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা ঠিক আছে, মানে এগুলো সহজ হয়ে যেতে আর কি। অনেক ধন্যবাদ, সহজ হয়ে যাবে এখন থেকে এইভাবে। আমি 40টা ক্লাস নিব আপনাদের, 40টা, হ্যাঁ ঠিক। ছেলে ব্যবহার হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল থাকবে গ্রামারের 40টা। হুম হুম, পারবেন নাহিদাফা, সবই পারবেন। এই সহজ শীটে 40টা ক্লাস হবে, 40টা মানে প্রায় 60টা ক্লাস হয়ে যাবে, এক একটা পিডিএফ 3-4 দিন করে লাগবে। এই সহজ পদ্ধতিতে এখন থেকে আপনাদের ক্লাসগুলো হবে। আপনাদের কাজ হচ্ছে ট্রেনে উঠে বসে থাকা, চালাবেন কি আপনার